সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ধামরাই সরকারি কলেজের একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি আজকে তোমাদের অর্থনৈতিক প্রথম পত্রের উপরে একটি ক্লাস নিব। আমাদের আজকের অধ্যায় 3। অধ্যায়টির নাম উৎপাদন, উৎপাদনের আয় ও ব্যয়। আমাদের আজকের টপিক কয়েকটি ছোট প্রশ্ন এবং একটি বড় প্রশ্ন। ছোট প্রশ্নগুলি হলো: উৎপাদন কাকে বলে, উৎপাদনের বিভিন্ন রূপ কি কি, উপকরণ কাকে বলে, উৎপন্ন কাকে বলে, উৎপাদনের উপকরণ, এবং বড় কোশ্চেনটি হলো উৎপাদনের উপকরণগুলোর তুলনামূলক গুরুত্ব কি। আমরা প্রথমেই পড়ব উৎপাদন কাকে বলে। আমরা প্রতিদিন অনেক কাজ করে থাকি, কিন্তু অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আমরা বলবো আমরা প্রতিদিন অথবা সারা জীবন মাত্র 4টি কাজ করে থাকি। এর একটি হচ্ছে উৎপাদন, তারপর বিনিময়, এরপর বন্টন, এবং শেষ কাজটি হলো ভোগ। কাজেই একটি ব্যক্তি অথবা একটি ফার্ম অথবা একটি দেশের জন্য প্রথম কাজটি হচ্ছে উৎপাদন, এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা উৎপাদনের সংজ্ঞা বলতে আমরা সাধারণ মানুষ বুঝবো কোনো কিছু তৈরি করা, কিন্তু অর্থনীতিবিদরা উৎপাদন বলতে কোনো কিছু তৈরি করা বুঝাবেন না, বরঞ্চ উৎপাদন বলতে যা বোঝানো হবে সেটি হচ্ছে উপযোগ তৈরি করা বা উপযোগ সৃষ্টি করা। এখন আমরা বলতে পারি উপযোগ কাকে বলে। উপযোগ হচ্ছে একটি বস্তুর মধ্যে অভাব পূরণের যে ক্ষমতা থাকে তাকেই বলা হয় উপযোগ, অভাব পূরণের ক্ষমতা। কাজেই উপযোগকে আমরা সাধারণ সেন্সে সুবিধা বলতে পারি। কোনো বস্তু থেকে আমরা যদি সুবিধা পাই তাহলে সেই বস্তুটি আমাদের অভাব বা চাহিদা পূরণ করতে পারে। এখন আমরা উৎপাদনের সংজ্ঞা তাহলে এক লাইনে আমরা কি বলবো? উৎপাদন হচ্ছে উপযোগ সৃষ্টি করা অথবা পুরাতন উপযোগের সাথে নতুন উপযোগ যোগ করা। বিভিন্ন অর্থনীতিবিদগণ উৎপাদনের বিভিন্ন রকমের সংজ্ঞা দিয়েছেন। আমরা দু একটি সংজ্ঞা উদাহরণ হিসেবে দিতে পারি। যেমন অর্থনীতিবিদ ড্যানিয়েল বি সুইটস, আমরা কিছু অর্থনীতিবিদের নাম অবশ্যই মনে রাখব। তার মতে উৎপাদন হচ্ছে একটা পদ্ধতি, উৎপাদন হচ্ছে একটা পদ্ধতি, যে পদ্ধতি যা প্রকৃতির দানকে ভোগের উপযোগী করতে মানুষকে সাহায্য করে থাকে। এছাড়াও অর্থনীতিবিদ ফ্রেশারের মতে যদি ভোগ বলতে উপযোগ নিঃশেষীকরণ বোঝায়, তবে উৎপাদন বলতে অবশ্যই উপযোগ সৃষ্টিকে বোঝানো হবে। কাজেই আমরা বলতে পারি উৎপাদন বলতে আমরা আরেকটি সংজ্ঞা আমরা দিতে পারি যে উপযোগ উৎপাদন বলতে আমরা মূল্য সৃষ্টি করাকে বোঝাই, মূল্য সৃষ্টি করাকে বোঝাই। মূল্য সৃষ্টি করাকেও আমরা উৎপাদন বলতে পারি। অর্থনীতিতে দ্রব্য সামগ্রীর অতিরিক্ত মূল্য সৃষ্টি কিংবা নতুন মূল্য সংযোজনই হচ্ছে উৎপাদন। এখন আমরা উৎপাদনের বিভিন্ন রূপ পড়ব। উৎপাদন যেহেতু একটি প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ায় আমাদের প্রকৃতি প্রদত্ত বিভিন্ন উপাদানকে আমরা পরিবর্তন করে ব্যবহার উপযোগী করে গড়ে তুলতে পারি। এই জন্যই এবং অবশ্যই যে পণ্যগুলি তৈরি হয় সেই পণ্যগুলি থেকে আমরা উপযোগ পাই। বিভিন্ন মাধ্যমে যেহেতু উপযোগ সৃষ্টি হতে পারে, তাই উৎপাদনের রয়েছে বিভিন্ন রূপ। এখন আমরা কয়েকটি রূপ সম্পর্কে আলোচনা করব। প্রথম রূপটি হচ্ছে রূপ বা আকারগত উৎপাদন। উৎপাদনের বিভিন্ন রূপ। উৎপাদনের বিভিন্ন রূপ কি কি হতে পারে? আমরা জানি মানুষ নিজে কিছু তৈরি করতে পারে না, মানুষ শুধু প্রকৃতি প্রদত্ত সম্পদের বিভিন্ন রূপে পরিবর্তন করতে পারে। কাজেই আমরা বলবো যে প্রকৃতি প্রদত্ত যেমন বিভিন্ন
উপাদান এরা রূপ, স্থান, সময়, সত্ত্ব ইত্যাদির পরিবর্তনের মাধ্যমে এরা উপযোগ সৃষ্টি বা বৃদ্ধি। উৎপাদনের বিভিন্ন রূপগুলিকে আমরা বলতে পারি, 1 নাম্বার আকারগত উৎপাদন। আকারগত উৎপাদন অর্থাৎ আমরা বস্তু সামগ্রীর আকার, আকৃতি, রূপ ইত্যাদির পরিবর্তন ঘটিয়ে যদি বাড়তি কোনো উপযোগ সৃষ্টি করি তাহলে তাকে বলা হবে আকারগত উৎপাদন। যেমন কাঠের রূপ ও আকার আকৃতির পরিবর্তন ঘটিয়ে আমরা প্রয়োজনীয় আসবাবপত্র তৈরি করতে পারি, এক্ষেত্রে আকারগত উৎপাদনের সৃষ্টি হয়। যেমন কাঠকে আমরা যদি পরিবর্তন করে আসবাবপত্র তৈরি করি তাহলে আমাদের এটিতে আকারগত উৎপাদন সৃষ্টি হবে। এছাড়া আমরা মাটি থেকে আমরা ইট পাই, এই উদাহরণগুলি আমরা দিতে পারি। লোহা থেকে আমরা যন্ত্রপাতি পাই, এগুলি হচ্ছে আকারগত উৎপাদন। আমরা বাঁশ থেকে কাগজ পাই, তুলা থেকে কাপড় পাই। এসব এক্সাম্পলই হচ্ছে একটা বস্তুর আকারগত পরিবর্তনের এক্সাম্পল। এরপরে আমরা আসব স্থানগত উৎপাদন। স্থানগত পরিবর্তনের ফলেও উৎপাদন সৃষ্টি হতে পারে। বস্তু সামগ্রীর স্থান পরিবর্তন করে যদি আমরা বাড়তি কোনো উপযোগ সৃষ্টি করা যায় তাহলে তাকে স্থানগত উৎপাদন বলা হয়। স্থানগত উৎপাদন, বস্তু সামগ্রীর স্থান পরিবর্তন করে বাড়তি উপযোগ সৃষ্টি করাকে স্থানগত উৎপাদন বলা হয়। যেমন আমরা যদি সমুদ্র থেকে বা নদী থেকে আমরা মাছ যদি শহরে নিয়ে আসি তাহলে কি হবে, এই পণ্যটির উপযোগ বেশি বেড়ে যাবে এবং উপযোগ সৃষ্টি হবে। এছাড়াও আমরা আরো কিছু উদাহরণ আমরা দিতে পারি, যেমন শাকসবজি আমরা গ্রাম থেকে আমরা যদি শহরে কোনো পণ্য নিয়ে আসি তাহলেও উপযোগ সৃষ্টি হবে। কাজেই আমরা বলতে পারি এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে বস্তু বা পণ্য সামগ্রী স্থানান্তরের মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি করাকে বলা হয় স্থানগত উৎপাদন। এরপরে আমরা উৎপাদনের আরেকটি রূপ আমরা পড়ব, এটি হচ্ছে সময়গত উৎপাদন। সময়গত উৎপাদন কাকে বলে? কোনো এক সময়ে বস্তু সামগ্রী সংগ্রহ করে অন্য সময়ে যদি আমরা এর উপযোগ বাড়াতে পারি তাহলেই তাকে বলা হবে সময়গত উৎপাদন। যেমন ফসল কাটার মৌসুমে যদি ফসল সংগ্রহ করে কিছুদিন সংরক্ষণ করা হয় তাহলে পরবর্তীতে মৌসুমের শেষে এটি বিক্রয় করলে সময়গত উৎপাদনের সৃষ্টি হবে। এরপরে আমরা আরেকটি উৎপাদন পড়ব, সেটি হচ্ছে, এটি ছিল 3 নাম্বার। এরপর হচ্ছে 4 নাম্বার, এর নাম হচ্ছে সেবাগত উৎপাদন। সেবাগত উৎপাদন। সেবাগত উৎপাদনের সংজ্ঞাটা কি? মানুষ তার মানসিক শ্রম, বুদ্ধিমত্তা, মেধা ইত্যাদি দ্বারা যে উপযোগ সৃষ্টি করে তাকে সেবাগত উৎপাদন বলা হয়। এটিও উৎপাদনের একটি রূপ। যেমন ডাক্তার, নার্স, শিক্ষক, আইনজীবী ইত্যাদি, সাংবাদিক, লেখক ইত্যাদি পেশাজীবীদের সৃষ্ট উপযোগ অবশ্যই সেবাগত উপযোগ হিসেবে পরিচিত। এরপরে আমরা আসব সত্ত্বগত উৎপাদন। সত্ত্বগত উৎপাদন কাকে বলে? ভিন্ন ভিন্ন ব্যক্তি বিশেষের কাছে দ্রব্য সামগ্রীর উপযোগ ভিন্ন ভিন্ন হয়। দ্রব্য সামগ্রীর মালিকানা ও সত্ত্ব হস্তান্তরের ফলে যে উপযোগের সৃষ্টি হয় তাকে বলা হয় সত্ত্বগত উৎপাদন। যেমন আমরা বলতে পারি রেজিস্ট্রেশন, এরপরে হচ্ছে দখল সত্ত্ব হস্তান্তরের মাধ্যমে সৃষ্ট উপযোগকে আমরা বলতে পারি সত্ত্বগত উৎপাদন। তাহলে আমরা দেখলাম
উৎপাদনের বিভিন্ন রূপটা কি? উৎপাদনের বিভিন্ন রূপটা হচ্ছে মানুষের প্রকৃত প্রদত্ত বিভিন্ন উপাদানের রূপ, স্থান, সময়, সত্ত্ব ইত্যাদি পরিবর্তনের ফলে এদের যে উপযোগ বৃদ্ধি পায় বা উপযোগ সৃষ্টি হয় তাকেই বলা হয় উৎপাদনের বিভিন্ন রূপ। আমরা উৎপাদনের বিভিন্ন রূপের 4টি প্রকারভেদ আমরা পড়লাম। এরপরে আমরা একটি ছোট কোশ্চেনে আসব, সেটি হচ্ছে উৎপন্ন কাকে বলে? উৎপন্ন কাকে বলে? আমরা জানি উৎপাদন প্রক্রিয়াতে সাধারণত যে বস্তু বা দ্রব্য বা সেবা তৈরি হয় তাকেই বলা হয় উৎপন্ন। অর্থাৎ উৎপন্ন কি? উৎপন্ন হলো উৎপাদন একটি প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ার ফলটা হচ্ছে উৎপন্ন। যেমন গাছ হতে টেবিল তৈরির প্রক্রিয়া হচ্ছে উৎপাদন এবং টেবিল হচ্ছে উৎপন্ন। আমরা সাধারণত দ্রব্য বা সেবা আকারে উৎপন্ন আমরা লাভ করি। এরপরে আমরা পড়ব উপকরণ কাকে বলে। আমরা জানি উৎপাদন করতে আমাদের উপকরণ লাগে। উপকরণের সংজ্ঞাটা কি? উপকরণের সংজ্ঞা হচ্ছে যে সমস্ত দ্রব্য, আমরা উৎপন্ন সংজ্ঞা পড়েছি, এবারে পড়ব উপকরণের সংজ্ঞা। উপকরণের সংজ্ঞা হচ্ছে যে সমস্ত দ্রব্য কোনো না কোনো উপায়ে উৎপাদনের কাজে লাগে তাদেরকে বলা হয় উৎপাদনের উপকরণ। উৎপাদনের উপকরণ আমরা অর্থনীতিতে, আমরা সাধারণ মানুষ হয়তো একটি বস্তু উৎপাদন করতে মনে করি অনেক উপকরণ লাগে, বা একটিও লাগতে পারে বা 10টি 20টি ইত্যাদি লাগতে পারে, কিন্তু অর্থনীতিবিদরা বলবে উৎপাদন করতে গেলে উপকরণ লাগবে মাত্র 4টি। সেগুলি কি কি? এগুলি হচ্ছে ভূমি, তারপরে হলো শ্রম, এরপরে হচ্ছে মূলধন এবং সংগঠন। এই 4টিকে বলা হয় উৎপাদনের উপকরণ, অথবা আমরা বলতে পারি উৎপাদনের উপকরণ হচ্ছে 4 প্রকার। এখন এই 4টি উপকরণ মিলে আমরা কি পাবো? আমরা পাবো উৎপাদনকে আমরা কিউ বলি। কিউ হচ্ছে ফাংশন অফ উপকরণ, অর্থাৎ যত বেশি উপকরণ প্রয়োগ করলে আমরা কি পাবো? উপকরণ প্রয়োগ করলে আমরা উৎপাদন পাবো। তাহলে উপকরণের সংজ্ঞাটা কি? যে সমস্ত দ্রব্য কোনো না কোনো উপায়ে উৎপাদনের কাজে লাগে তাদেরকেই বলা হয় উৎপাদনের উপকরণ। এখন আমরা উপকরণের প্রকারভেদ পড়ব। আমরা জানি উপকরণ হচ্ছে 4 প্রকার। প্রথম হচ্ছে ভূমি। এখন আমরা পড়ব ভূমি কাকে বলে। ভূমি অর্থে সাধারণ মানুষ আমরা মাটিকে বুঝি, কিন্তু অর্থনীতিবিদরা বলবে ভূমি বলতে মাটি, মাটির নিচে এবং মাটির উপরে যত প্রাকৃতিক সম্পদ আছে সবকিছুই হচ্ছে ভূমির অন্তর্গত। কাজে আমরা সংজ্ঞা বলতে পারি প্রকৃতি প্রদত্ত যে সকল উপাদান ভোগ উৎপাদনের জন্য ব্যবহৃত হয় সে সকল উপাদানকে বলা হয় ভূমি। সাধারণত ভূমির উদাহরণ আমরা বলতে পারি সূর্যের আলো, মাটি, বাতাস, পানি ইত্যাদি সবকিছুই, গাছপালা, পর্বত, নদী ইত্যাদি সমস্ত প্রাকৃতিক সম্পদই হচ্ছে ভূমি অন্তর্গত। অধ্যাপক মার্শাল ভূমির একটি সংজ্ঞা দিয়েছেন। ভূমি কাকে বলে? মার্শালের মতে ভূমির অর্থ হলো সেই সব পদার্থ ও শক্তি যা প্রকৃতির মানুষের সাহায্যের জন্য জল, স্থল, বায়ু, আলো ও উত্তাপের মাধ্যমে অবাধে দান করেছেন। ভূমির কিছু বৈশিষ্ট্য আছে। এটি 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ভূমির বৈশিষ্ট্য 1 নম্বর হলো এটি মানুষের সৃষ্ট নয়, বরং এটি প্রকৃতি দান। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এর যোগান মূল্য নেই। যোগান মূল্য নেই। প্রকৃতি অবাধভাবে আমাদেরকে এই ভূমি মুক্ত হস্তে উপহার দিয়েছেন। এরপরে আমরা পড়ব উৎপাদনের দ্বিতীয় উপকরণ।
উৎপাদনের দ্বিতীয় উপকরণ হচ্ছে শ্রম। আমরা শ্রমের সংজ্ঞা বলতে পারি পারিশ্রমিকের বিনিময়ে উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের সকল প্রকার শারীরিক ও মানসিক পরিশ্রমকে অর্থনীতিতে শ্রম বলা হয়। কাজে আমরা শ্রম বলতে কি বুঝবো? মানুষের শারীরিক ও মানসিক দুই ধরনের পরিশ্রমকে অর্থনীতিতে শ্রম বলা হয়, অর্থাৎ পরিশ্রমকেই অর্থনীতিতে শ্রম বলা হয়। এখন যেমন আমরা বলতে পারি পোশাক কারখানায় কর্মচারীদের শারীরিক পরিশ্রম, কিছু উদাহরণ আমরা দিতে পারি। উদাহরণ: পোশাক কারখানায় কর্মচারীদের শারীরিক পরিশ্রম, ফসলের মাঠে কৃষকের পরিশ্রম, ডাক্তারের সেবা, শিক্ষকের পাঠদান ইত্যাদি সবই হচ্ছে শ্রম। যে শ্রমের কোনো বিনিময় মূল্য নাই, অর্থনীতিতে সেটি শ্রম হিসেবে গণ্য হবে না। শুধুমাত্র শখের বশে আমরা যদি কোনো কাজ করে থাকি, যে কাজের কোনো শ্রম প্রদান করে থাকি যার বিনিময় মূল্য থাকবে না, এটিকে আমরা শ্রম বলতে পারবো না। শ্রমের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে এটি একটি জীবন্ত উপকরণ, অর্থাৎ শ্রমিকের জীবনী শক্তি থেকে শ্রমের সৃষ্টি হয়, ফলে এটি হচ্ছে একটি জীবন্ত উপকরণ। এবং এই উপকরণ একসময় কি হয়, আস্তে আস্তে কমতে কমতে নিঃশেষ হতে পারে। কাজেই আমরা বলতে পারি শ্রম একটি সক্রিয় উপাদান হিসেবে ভূমি এবং পুঁজির সাথে যুক্ত হলে একটি উৎপাদন প্রক্রিয়া শুরু হয়। শ্রমের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটি অবশ্যই ক্ষণস্থায়ী একটি উপকরণ, অর্থাৎ শ্রম একসময় নিঃশেষ হয়ে যেতে পারে। এরপরে আমরা পড়ব উপকরণের তৃতীয় উপাদান, সেটি হচ্ছে মূলধন। মূলধন কাকে বলে? মানুষের শ্রমের দ্বারা যে জিনিসটি উৎপাদিত হয়ে পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে বলা হয় মূলধন। আমরা মূলধনের কিছু অর্থনীতিবিদের সংজ্ঞা দিতে পারি মূলধন সম্পর্কে। অর্থনীতিবিদ বমওয়ার্কের মতে আমরা মূলধন বলতে কি বুঝবো? মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান। এছাড়াও অ্যাডাম স্মিথের মতে মূলধন কাকে বলে? যে সম্পদ থেকে কিছু আয় করা যায় সেটি হচ্ছে মূলধন। বস্তুত ভোগ্যদ্রব্য এবং মূলধনের মধ্যে গুণগত কোনো পার্থক্য নেই। বর্তমান অর্থনীতিতে মূলধনের ভূমিকা অত্যন্ত বেশি। মূলধন এর কিছু বৈশিষ্ট্য আছে, আমরা বৈশিষ্ট্য পড়ব। এটি অবশ্যই প্রকৃত প্রদত্ত নয়। এটি 1 নাম্বার প্রকৃতি প্রদত্ত নয়, এটি মানুষের উৎপাদিত। মানুষ উৎপাদনের যে অংশটা ভোগ না করে সঞ্চয় করে এবং সেটি আসলে মূলধনে রূপান্তরিত হয়। আমরা 2 নম্বর বৈশিষ্ট্য পড়তে পারবো, মূলধন কখনো ভোগে ব্যবহৃত হয় না। এটি ভোগে ব্যবহৃত হয় না, বরঞ্চ অতিরিক্ত উৎপাদনে এটি ব্যবহৃত হয়। 3 নম্বর বৈশিষ্ট্য আমরা বলতে পারি, উৎপাদনের আধুনিক যুগে উৎপাদন ব্যবস্থায় যে বৃহদায়তনিক উৎপাদন ব্যবস্থা তা মূলত পুঁজি নিয়োগের ফলেই সম্ভব হয়েছে। কাজে আমরা বলতে পারি উৎপাদনের ক্ষেত্রে মূলধনের গুরুত্ব অনেক বেশি। এরপরে আমরা চতুর্থ যে উপকরণটির কথা বলবো সেটি হচ্ছে সংগঠন। ফার্স্টে আমরা সংগঠনের একটি সংজ্ঞা দিব। সংগঠন কাকে বলে? সংগঠনের আরেকটি বাংলা নাম আমরা বলতে পারি ব্যবস্থাপনা। সংগঠনের সংজ্ঞাটা কি? উপকরণগুলোকে উৎপাদন কাজে নিয়োগ করার উদ্যোগকে বলা হয় সংগঠন।
একজন এবং যে এই কাজটি করে, অর্থাৎ উৎপাদনের যে অন্য তিনটি উপকরণ আছে, ভূমি, শ্রম ও মূলধন, এদেরকে যিনি সংগ্রহ করেন, এদেরকে সংগ্রহ করে এদের মধ্যে সমন্বয় সাধন করাকে বলা হয় সংগঠন। এবং যিনি এই সংগঠনের দায়িত্ব পালন করে তাকে বলা হয় উদ্যোক্তা বা সংগঠক। আমরা তাকে বলতে পারি উদ্যোক্তা বা সংগঠক। একজন ভালো আধুনিক উৎপাদন ব্যবস্থায় একজন সংগঠকের ভূমিকা অত্যন্ত বেশি। একজন ভালো উদ্যোক্তা বা সংগঠক একটা দেশের অর্থনীতিকে পাল্টে ফেলতে পারে। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি বিল গেটসের নাম, মার্ক জাকারবার্গের নাম। ওনাদের উৎপাদিত পণ্য দ্বারা তাদের নিজস্ব দেশের জাতীয় আয় অনেক গুণ বেশি বাড়িয়েছেন এবং অনেক কর্মসংস্থান তৈরি করেছেন। কাজেই আমরা বলতে পারি উৎপাদনের সংগঠনের গুরুত্ব অনেক বেশি। এখন আমরা একটি বড় কোশ্চেন করব, সেটি হচ্ছে উৎপাদনের এই যে উপাদান বা উপকরণগুলো চারটি আছে, একটা হচ্ছে ভূমি, একটা শ্রম, একটা মূলধন, আরেকটা হচ্ছে সংগঠন। এই চারটি উপকরণের যে আপেক্ষিক গুরুত্ব আমরা সেটি এখন পড়ব। প্রথমেই আমরা এদের নিজস্ব গুরুত্বগুলোকে অর্থনীতিতে ব্যাখ্যা করব এবং এরপরে আমরা তুলনা করব যে কোন উপাদানটির গুরুত্ব অর্থনীতিতে সবচেয়ে বেশি। আমরা প্রথমেই যদি ভূমির গুরুত্ব চিন্তা করি, তাহলে আমরা বলতে পারি যে প্রাচীনকালে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডে পশুপালন, মানুষের যে অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো ছিল সেগুলির মধ্যে ছিল পশুপালন, মৎস্য আহরণ, পশু শিকার। মৎস্য আহরণ, পশু শিকার, এগুলি ছিল মূলত অর্থনৈতিক কর্মকাণ্ড। অর্থনৈতিক কর্মকাণ্ড ক্ষেত্রটি খুবই ছোট ছিল। অর্থনৈতিক কাজ বা কর্মকাণ্ড প্রাচীনকালে, এইসব কর্মকাণ্ডের জন্য ভূমির গুরুত্ব খুবই বেশি ছিল। ভূমিকে বাদ দিয়ে মানুষ তখন কোনো কিছুই উৎপাদন করতে পারত না। কিন্তু আধুনিক যুগে মানুষের উদ্ভাবনী শক্তি বিকাশ ও অর্থনৈতিক ক্ষেত্রের পরিসর বৃদ্ধির সাথে সাথে ভূমির গুরুত্ব এখন অনেক বেশি বেড়ে গিয়েছে। মানুষ ভূমি নিজে তৈরি করতে পারে না, কিন্তু মানুষের যে মৌলিক প্রয়োজন, আমরা জানি মানুষের কিছু মৌলিক প্রয়োজন আছে বা চাহিদা আছে। এই মৌলিক প্রয়োজন বা চাহিদাগুলি কি কি? একটা হচ্ছে খাদ্য, আমরা জানি 5টি খাদ্য, এরপর হচ্ছে বস্ত্র, এরপর বাসস্থান, এবং এরপরে আমরা কাঁচামাল ইত্যাদি সকল কিছুই আমরা ভূমি থেকে পেতে পারি। কাজেই আমরা বলবো যে ভূমির গুরুত্ব আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে বর্তমান যুগেও অনেক বেশি। মাটির উর্বরতা, সূর্যের আলো, চাঁদের কিরণ, বৃষ্টিপাত, আবহাওয়া, বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত, ভূগর্ভস্থ খনিজ পদার্থ ইত্যাদি সকল কিছুই ভূমি অন্তর্ভুক্ত। কাজেই আমরা এসব কিছু বাদ দিয়ে আসলে উৎপাদন আমরা কল্পনাও করতে পারি না। এরপরে আমরা পড়ব হচ্ছে শ্রমের গুরুত্ব। শ্রমের গুরুত্ব কি? শ্রমের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এটি উৎপাদন খাতে অন্যান্য উপাদানের সাথে সমবেতভাবে অংশ নিয়ে দ্রব্য সামগ্রী উৎপাদন করে এবং তা ভোগও করে। শ্রম একদিকে উপকরণ হিসেবে ব্যবহৃত হয়, আরেক দিকে হচ্ছে ভোক্তা হিসেবে উৎপাদিত পণ্য সামগ্রী ভোগও করে। কাজেই আমরা বলতে পারি উৎপাদন ও ভোগ প্রক্রিয়ায় মূলত শ্রম অংশ নিয়ে
অর্থনৈতিক কর্মকাণ্ডকে আসলে প্রবাহমান রেখেছে। অর্থাৎ উৎপাদন প্রক্রিয়া উপকরণ হিসেবে, উৎপাদন প্রক্রিয়ায় উপকরণ হিসেবে শ্রম ব্যবহৃত হয়, আবার তেমনি ভাবে ভোক্তা হিসেবে শ্রম ভোগ করে। এই উভয় কাজ করে শ্রম উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আধুনিক উৎপাদন ভিত্তিক সমাজ ব্যবস্থায় শ্রমিক তার জ্ঞান, মেধা, দক্ষতা, অভিজ্ঞতা, উৎপাদনশীলতা, যোগ্যতা ইত্যাদি মানবিক গুণাবলী খাটিয়ে উৎপাদন প্রক্রিয়াকে বেগবান করে। তাহলে একজন শ্রমিক কি করতে পারে? উৎপাদন প্রক্রিয়াকে কিভাবে উৎপাদনকে বেগবান করতে পারে? কি কি দিয়ে? তার জ্ঞান দিয়ে, মেধা দিয়ে একজন শ্রমিক, এছাড়াও দক্ষতা, অভিজ্ঞতা, যোগ্যতা ইত্যাদি দিয়ে উৎপাদন প্রক্রিয়াকে গতিশীল করে তুলতে পারে। আমরা আমাদের চারপাশে যে সম্পদগুলি ছড়িয়ে ছিটিয়ে আছে তা আমরা সরাসরি আসলে কখনোই ব্যবহার করতে বা ভোগ করতে পারি না। শ্রমিক তার দৈহিক ও মানসিক শ্রম ব্যবহার করে। একজন শ্রমিক কি করতে পারে? শ্রমিক তার দুই ধরনের শ্রম, দৈহিক আর হচ্ছে একটা হচ্ছে দৈহিক শ্রম আর একটা হচ্ছে মানসিক শ্রম। এই দুই ধরনের শ্রমিক ব্যবহার করে একটি পণ্যকে কি করে? ব্যবহার উপযোগী করে তোলে। ব্যবহার উপযোগী করে তোলে। তাই বলা যায় উৎপাদনের মৌলিক উপাদান হিসেবে শ্রমের গুরুত্ব অনেক বেশি। এখন আমরা 3 নম্বর উপাদানে চলে যাব, সেটি হচ্ছে মূলধন বা পুঁজির গুরুত্ব। মূলধন বা পুঁজির গুরুত্ব। উৎপাদনের অন্যতম গুরুত্ব উপাদান হচ্ছে মূলধন বা পুঁজি। প্রাচীন কৃষি নির্ভর ও সামন্তবাদী সমাজ ব্যবস্থায় ভূমি ও শ্রমের ভূমিকা ছিল সবচেয়ে বেশি এবং এইখানে মূলধনের তেমন কোনো গুরুত্ব ছিল না। কোন সমাজ ব্যবস্থায় ছিল না? প্রাচীন কালের কৃষি নির্ভর ও সামন্তবাদী, আমরা বলবো কৃষি নির্ভর ও সামন্তবাদী সমাজ ব্যবস্থায়। সামন্তবাদী সমাজ ব্যবস্থায় মূলধনের তেমন কোনো গুরুত্ব ছিল না। কিন্তু শিল্প পরবর্তী ইউরোপে যে শিল্প বিপ্লব হয়েছে তার পরবর্তী সময়ে পুঁজির গুরুত্ব অনেক বেশি বেড়ে যায় এবং পুঁজি নির্ভর বা পুঁজিনিবিড় উৎপাদন কৌশল চালু হতে থাকে। শিল্প পরবর্তী সময়ে পুঁজি নির্ভর বা মূলধন নির্ভর শিল্প ব্যবস্থা গড়ে ওঠে। মূলধন নির্ভর বা মূলধন নিবিড় শিল্প ব্যবস্থা গড়ে ওঠে। এবং এর ফলে শিল্প পরবর্তী সময়ে উৎপাদনের কাজে মূলধনের গুরুত্ব অনেক বেশি বেড়ে যায়। এছাড়াও আধুনিক যুগে সাধারণত দেখা যাচ্ছে যে সব উৎপাদন ব্যবস্থাই হচ্ছে বৃহদায়তনিক উৎপাদন ব্যবস্থা। বৃহদায়তনিক উৎপাদন ব্যবস্থায় অবশ্যই পুঁজির গুরুত্বটা সবচেয়ে বেশি হবে। বর্তমান যুগে যত বেশি পুঁজি নিয়োগ করা হয় দ্রব্য সামগ্রীর উৎপাদনও তত বেশি বাড়ে এবং এর ফলে আয়ের পরিমাণও বাড়ে। কাজেই পুঁজি এক অর্থে ভবিষ্যৎ আয়ের একটি
ভবিষ্যৎ আয়ের একটি উপায় গড়ে তোলে এবং এর ফলে উপায় বা উৎস হিসেবে কাজ করে। তাই আমরা বলতে পারি পুঁজির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটি হলো উৎপাদনের সবগুলি উপকরণের মধ্যে সবচেয়ে বেশি গতিশীল একটি উপকরণ। অর্থাৎ পুঁজিকে আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় স্থানান্তর করতে পারি, গ্রাম থেকে শহরে, এক দেশ থেকে আরেক দেশে স্থানান্তর করতে পারি। কাজে আমরা বলতে পারি যে পুঁজি হচ্ছে সবচেয়ে বেশি গতিশীল একটি উপকরণ। এটি বিভিন্ন খাতে ব্যবহারযোগ্য এবং তা দেশের অভ্যন্তরে কিংবা আন্তর্জাতিক পর্যায়ে সহজেই স্থানান্তর করা যায় এবং উৎপাদন প্রক্রিয়ার সাথে দ্রুত এটি সমন্বয় করা যায়। এসব দিক বিবেচনা করলে বলা যায় আধুনিক শিল্পভিত্তিক অর্থনীতিতে পুঁজির গুরুত্ব আসলে তুলনামূলকভাবে বেশি, কার চেয়ে? মূলধন, ভূমি এবং শ্রমের চেয়ে মূলধনের গুরুত্বটা একটু বেশি। এরপরে আমরা শেষ উপাদানটি পড়ব, সেটি হচ্ছে, এটি ছিল 3 নম্বর উপাদান। এরপরে হচ্ছে 4 নম্বর উপাদান, সংগঠন। সংগঠন বা ব্যবস্থাপনা, এটির গুরুত্ব কি? উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রমে নিয়োজিত উপাদান যেমন ভূমি, শ্রম ও পুঁজির মধ্যে যে সমন্বয় সাধন করা এবং ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করাকেই বলা হয় সংগঠন। ব্যবসার পরিকল্পনা প্রণয়ন হতে শুরু করে একটা ব্যবসায় যখন শুরু হবে প্রথমেই করতে হবে পরিকল্পনা। পরিকল্পনা থেকে শুরু করে আমরা নীতি নির্ধারণ আমরা করব। পরিকল্পনার পর হচ্ছে নীতি নির্ধারণ, এরপরে সিদ্ধান্ত গ্রহণ, এরপরে প্রতিষ্ঠান স্থাপন, তারপর উৎপাদন তত্ত্বাবধান এবং ঝুঁকি বহন। ব্যবসায়ের প্রত্যেকটা ব্যবসায়ের একটা ঝুঁকি থাকে, এই ঝুঁকি বহন ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ সম্পাদনে সংগঠনের ভূমিকা অত্যন্ত বেশি। কাজে আমরা বলবো পরিকল্পনা গ্রহণ থেকে শুরু করে ঝুঁকি বহন, নীতি নির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ, প্রতিষ্ঠান স্থাপন, উৎপাদন তত্ত্বাবধান ইত্যাদি কাজে সংগঠনের ভূমিকা অত্যন্ত বেশি। শিল্প বিপ্লবের পূর্বে 19বিংশ শতাব্দীতে যে শিল্প বিপ্লবটা আমাদের শুরু হয়েছিল, এটা শুরু হয়েছিল 19বিংশ শতাব্দীতে যে শিল্প বিপ্লব হয়েছিল তার পূর্বে উপাদানগুলোর মধ্যে সমন্বয়ের কাজটি খুব স্বল্প ছিল বা স্বল্প আয়তনে হতো। কিন্তু শিল্প বিপ্লবের পরে আমরা যে বৃহদায়তনিক শিল্প প্রতিষ্ঠান আমরা বর্তমানে স্থাপন করছি, এক্ষেত্রে উৎপাদন সেক্টরে উপাদান কার্যক্রম জটিল আকার ধারণ করায় এখানে বর্তমানে সংগঠনের ভূমিকা বা গুরুত্ব অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। সংগঠন উৎপাদনের একটি কার্যকর উপাদান যা অন্যান্য উপাদানগুলিকে কি করে? কর্মক্ষম ও উৎপাদনশীল করে তোলে। অন্য উপাদান বলতে আমরা কি বুঝবো? ভূমি, শ্রম এবং মূলধনকে, অন্য উপাদানগুলোকে এটি কি করে? অধিকতর কর্মক্ষম করে তোলে ও উৎপাদনশীল করে গড়ে তোলে। কাজেই আমরা বলতে পারি যে বর্তমান যুগে একটি উৎপাদন ব্যবস্থায় বা বৃহদায়তনিক উৎপাদন ব্যবস্থায় প্রযুক্তিগত কলাকৌশলের ব্যবহার, শ্রমিকের নির্বাচন ও নিয়োগদান, তারপরে শ্রম বিভাগ চালুকরণ, পুঁজি ও বিনিয়োগ নির্ধারণ, শ্রমিক মালিক সম্পর্ক সৃষ্টি ইত্যাদি ক্ষেত্রে আমাদের সংগঠনের অনেক বেশি ভূমিকা আছে। এখন আমরা বলবো এই 4টি উপকরণের মধ্যে কোন উপকরণটি তুলনামূলকভাবে বেশি গুরুত্বপূর্ণ বা উৎপাদনের ক্ষেত্রে বেশি ভূমিকা রাখে।
প্রকৃতপক্ষে আমরা বলতে পারি যে উৎপাদন ক্ষেত্রে সকল উপকরণই গুরুত্বপূর্ণ, তবে তুলনামূলক গুরুত্ব যদি আমরা বিচার করি আমরা বলতে পারি যে অর্থনীতি কৃষি নির্ভর অর্থনীতি, যেমন বাংলাদেশের অর্থনীতি আমরা বলতে পারি কৃষি নির্ভর অর্থনীতিতে অবশ্যই ভূমি এবং শ্রমের গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব এখানে বেশি। ভূমি ও শ্রমের আপেক্ষিক গুরুত্ব বেশি এবং শিল্প নির্ভর অর্থনীতিতে পুঁজি ও শেষের দুটি উপকরণ, প্রথম দুটি উপকরণ হচ্ছে কৃষি নির্ভর অর্থনীতিতে আর শিল্প নির্ভর অর্থনীতিতে, অর্থাৎ উন্নত দেশের যে অর্থনীতি আছে সেই শিল্প নির্ভর অর্থনীতিতে আমাদের বাকি দুটি যে উপাদান, একটি হচ্ছে মূলধন ও আরেকটি হলো সংগঠন। এই দুইটি উপাদানের গুরুত্ব বেশি। তবে আমরা তুলনামূলক গুরুত্বের দিক থেকে উপাদানগুলোর মধ্যে এইসব পার্থক্য পেলেও আমাদেরকে স্বীকার করে নিতে হবে যে আসলে চারটি উপকরণই আমাদের উৎপাদন প্রক্রিয়াকে বেগবান করে তোলে। কোনো একটি উপকরণ আমরা বাদ দিয়ে উৎপাদন প্রক্রিয়া আমরা চালাতে পারবো না। আজকে আমরা যা শিখলাম এটি ছিল উৎপাদন কাকে বলে, উৎপন্ন কাকে বলে, উপকরণ কাকে বলে, উপকরণ কত প্রকার ও কি কি, এবং উপকরণগুলোর যে আপেক্ষিক গুরুত্ব অর্থনীতিতে, এটি আমরা শিখলাম। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। শিক্ষার্থীরা, এই করোনা মহামারীর সময়ে তোমরা সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং বাড়িতে বসে ভালো করে পড়াশোনা করবে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং নিয়মিত আমাদের ক্লাসগুলি ফলো করবে। তোমাদের সকলেরই সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।